আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আঁধার তখনও কাটেনি, সবেমাত্র শেষ হলো আজানের ধ্বনি। আসসালাতু খায়রুম মিনান নাওম। এ যেন দিনরাতের এক মাহেন্দ্রক্ষণ। মহকুমা শহর নড়াইলের সাইফ ভিলা নামের বাড়িটিতে বিনিদ্র রাত জাগছে সবাই। আইনজীবী রাজনীতিক আফসার উদ্দিন আহমেদ আর মতিয়া আহমেদের সংসারে দ্বিতীয় সন্তান আসছে, তারই প্রতীক্ষায় সবাই উন্মুখ, অধীর, উদ্বিগ্ন। সকাল ৫টা, জন্ম নেয় এক নতুন শিশু। সেদিন ১৯৪২ সালের ৩১ ডিসেম্বর। আনন্দের জোয়ারে ভাসল শুধু সাইফ ভিলা নয়, সারা শহর। শিশুর নাম রাখা হলো মিজান। মিজান অর্থ তুলাদণ্ড, সত্য আর ন্যায়ের প্রতীক। ডাকনাম দুলদুল। মায়ের ইচ্ছে ছেলে হবে মহরমের দুলদুল ঘোড়ার মতোই শক্তিমত্ত আর তেজোদ্দীপ্ত। প্রিয়জনের মুখে উচ্চারিত হতে হতে দুলদুল এক সময় হয়ে গেল দুলু। ছেলেবেলায় সে খুব দুষ্টু প্রকৃতির ছেলে ছিল। কি যে করতো, সারাদিন দৌড়াদৌড়ি, ঘোরাঘুরি, ছুটাছুটি, এই ছিল তার কাজ। কিন্তু পরিবারের সবার প্রতি তার ছিল অসীম দরদ, লোকজনের প্রতি ছিল অসীম দরদ, পাড়া প্রতিবেশীর প্রতি ছিল অসীম দরদ, কিন্তু এমনি দুরন্তপনা তার শেষ ছিল না। একটি তরুণ, একটি তেজোদ্দীপ্ত, একটি সাহসী ছেলে, যে অকুত ভয়ে নিজের জীবনকে বলিদান করতে দ্বিধা করে না, সেই ধরনের একটি বলিষ্ঠ তরুণ সেদিন আমাদের কাছে ছিল। তিনি সাইফ মিজানুর রহমান। উনি অত্যন্ত মেধাবী, সৃজনশীল, সংস্কৃতিমনা এবং দেশপ্রেম উদ্বুদ্ধ একজন নিবেদিত ছাত্র। ওনাকে আমি প্রথম দেখি 1969 সালে। তখন আমি পিরোজপুর কলেজের ছাত্র। দেশ, সমাজ এগুলি সম্পর্কে তখন কেবল ভাবতে শিখেছি, বুঝতে শিখেছি। সে সময় উনি এলেন, একজন তরুণ ম্যাজিস্ট্রেট পিরোজপুরের। অনেক ম্যাজিস্ট্রেট তো থাকেন, কিন্তু তার ভিতর যে একটা আলাদা আকর্ষণ করার ক্ষমতা, তরুণদের সাথে মেশার যে ক্ষমতা, সেটা আমাদের অনেককেই আকৃষ্ট করে। সব মিলিয়ে তিনি ছিলেন একজন সম্পূর্ণ মানুষ। সাইফ মিজানের বাবা আফসার উদ্দিন আহমেদ ছিলেন একজন সমাজসেবক এবং দক্ষ সংগঠক। আইনজীবী সমিতির সভাপতিত্বের পাশাপাশি তিনি ব্যস্ত হতে ভালোবাসতেন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে। ১৯৪৪ সালে তিনি তার জন্মস্থান চাঁচড়া গ্রামের পাশে তুলারামপুরে গড়ে তুলেছিলেন তার স্বপ্নের তুলারামপুর হাই স্কুল। ১৯৪৬ সালে তেভাগা আন্দোলনে আইন বিভাগের দায়িত্বও পালন করেছিলেন তিনি। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ হল। কায়দে আজম ঘোষণা দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। সারা দেশ ফেটে পড়ল বিক্ষোভে, উন্মাদ হয়ে উঠল ছাত্র সমাজ। ১৯৫২তে ঢাকার বুকে ঘটে গেল অবর্ণনীয় নৃশংসতা। ঢাকার রাজপথ রঞ্জিত হলো সালাম, বরকত, শফিউর রহমান, রফিকের তাজা রক্তে। মতিয়া চোখ মুছতে মুছতে বললেন, আহারে, কত মায়ের বুক খালি হলো। জালিমেরা পাখির মতো গুলি করে মারল তরতাজা ছেলেগুলোকে। অল্প বয়সেই মিজান প্রতিবাদী কণ্ঠে বলে উঠল, জন্মেই ডেকেছি মা বলে, কথা বলেছি বাংলায়, কি করে উর্দু হবে আমাদের মায়ের ভাষা? আমার মা কি উর্দুতে কথা বলে?
আজও ঘরে ঘরে কত মাতা চোখের জলে বুক ভাসায়, ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায়, ওরা মায়ের মুখের কথা কাইরা নিতে চায়। মিজান শৈশবেই সংস্পর্শে এসেছিল শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরওয়ার্দী, আতাউর রহমান খান, হাজী মোহাম্মদ দানেশের। সান্নিধ্য পেয়েছিল মওলানা ভাসানীর। 1955 সালে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হল। আফসার উদ্দিন নড়াইল মহকুমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও যশোর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহসভাপতি হলেন। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন থেকে তিনি প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন পদে বিশ্ববিদ্যালয়ের হল কমিটিতে নির্বাচিত হয়েছেন। 1956 সালে নড়াইলে এলেন তদানীন্তন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাদেশিক মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে দুর্গাপুর মাঠে আয়োজিত জনসভায় মিজান হঠাৎ বলে বসল বক্তৃতা দেবে। তাকে উৎসাহ দিলেন স্বয়ং বঙ্গবন্ধু। অতটুকু ছেলের অনলবর্ষী বক্তৃতায় মাঠ ভর্তি লোক ফেটে পড়ল উল্লাসে। মিজানকে উঁচু করে ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হলো। বঙ্গবন্ধু মিজানের মাথায় হাত রেখে বললেন, আফসার ভাই, এ ছেলের হবে। মিজানের কপালে চুমু খেলেন তিনি। সোনার কাঠির স্পর্শ পেল মিজান। শুরু হলো মিজানের রাজনৈতিক জীবন। সেই সবুজের বুক চেরা মেঠো পথে আবার যে যাব ফিরে আমার, হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো। শিল্পে কাব্যে কোথায় আছে আয়রে এমন সোনার খনি। 1958 সালে ম্যাট্রিক পাশ করে নড়াইল ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন মিজান। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। রাজনীতির পাশাপাশি তার সাহিত্যিক জীবনেরও ব্যাপ্তি ঘটল। তিনি ভিক্টোরিয়া কলেজ সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হলেন। এরই মধ্যে বেরিয়ে গেছে তার দুটি বই। যখন সে ইন্টারমিডিয়েট পাশ করলো তখনই সে হিস্ট্রির উপরে একটা বই লিখলো, ইতিহাসের উপরে। এখন এই বই আর সে ছাপাতে পারে না, কারণ তার নামে একটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া একটা ছেলে, তার বই কে পড়বে আর কেই বা ছাপাবে। তারপরে সে আমার যশোরে একজন মামা ছিলেন, উনি এখন বেঁচে নাই। ওই মামার নাম হচ্ছে সৈয়দ মোকাররম হোসেন। তো উনি MA-LLB ছিলেন। ওনাকে যে বলল, মামা আপনার নামে আমি বইটা ছাপাতে চাই। মামা বলল ঠিক আছে ছাপাও। তখন মামার নামে সে ওই বইটা তখন ছাপালো, সাথে ওর নামটা থাকলো, কিন্তু মেন নামটা মামার নাম দিয়ে সে বইটা ছাপালো। তিনি ছিলেন খুবই সৃজনশীল লেখক এবং তিনি যে বিষয়ের উপর পড়াশোনা করেছেন অর্থনীতি, তার উপরও তিনি বেশ কয়েকটি পুস্তক রচনা করেছেন। অর্থনীতি অবতারণিকা নাম করে একটা বই লিখলো। বই লিখে সেটাও সে বিপদগ্রস্ত তখন, কারণ হচ্ছে MA পাস বা BA পাস না হলে কোনো পেশায় না থাকলে কেউ বই ছাপাতে চায় না। তারপরে ডিগ্রি না থাকলে কোনো বই ছাপাতে চায় না। তখন সে এসে আমার হাজব্যান্ড অর্থাৎ দুলাভাইকে এসে বলল, আমি তো বইটা ছাপাবো, আপনার নামে দিয়ে ছাপাতে চাই। তখন তার নাম আর ভাইয়ার নাম দিয়ে তারপরে সেই বইটা ছাপালো। 1960 সালে ভিক্টোরিয়া কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে মিজান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্সে। সিট পান ফজলুল হক হলে। প্রচণ্ড বন্ধুবৎসল ছিলেন মিজান। যে কোনো সমস্যায় বন্ধুদের পাশে এসে দাঁড়াতেন তিনি। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। সক্রিয় অংশগ্রহণ আর কর্মতৎপরতার কারণে মিজান রাজনীতিতে অচিরেই এসে গেল প্রথম সারিতে। তখন দেশব্যাপী একটার পর একটা আন্দোলন দানা বাঁধছে। প্রতিটি আন্দোলনে প্রথম সারিতে রয়েছেন মিজান। প্রয়াত ছাত্রনেতা ও পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক, বর্তমান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, এদের সাথে একই কাতারে দাঁড়িয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন মিজান।
বন্ধুদের মধ্যে রয়েছে শেখ ফজলুল হক মনি, ডক্টর ফরাসউদ্দিন, সিরাজুল আলম খান প্রমুখ। মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। অনলবর্ষী বক্তা ছিলেন মিজান। তার অসাধারণ আবেগাশ্রিত বক্তৃতার প্রতিটি পংক্তিতে জনতা যেন চাক্ষুষ করত দুঃখিনী বাংলা মাকে। মিজান ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি, ফজলুল হক হল ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক ও পত্রিকা সম্পাদক হলেন। ৬২ শিক্ষা আন্দোলনে বিজাতীয় ধ্যান ধারণা, কৃষ্টি, সংস্কৃতি, বাঙালি স্বার্থের পরিপন্থী শিক্ষানীতি বাতিলের বিপজ্জনক সংগ্রামে ছাত্র সমাজের প্রগতিশীল অংশ যখন একতাবদ্ধ, তখন ওই সংগ্রামের সার্বক্ষণিক কর্মী ছিলেন মিজান। মনিয়ম খানকে প্রথম স্লোগান দিয়েছে, সাবধান করেছে যে বাংলাদেশে বাঙালি স্বার্থের বিরুদ্ধে যেতে পারবে না, আইয়ুব খানের পক্ষে যেতে পারবে না। মনিয়ম খান যদি দুই এক কথা বলেছেন, তারা ধস্তাধস্তি করেছে এবং তার টুপিটা পড়ে গেছে। এইটার ছবি উঠেছে এবং এই ছবি তিনি জোগাড় করে আইয়ুব খানকে দেখাইছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মনিয়ম খান তো লাট, তিনি চ্যান্সেলর, তার কাছ থেকে কোনো অবস্থায় ডিগ্রি নেবে না। আন্দোলন দানা পাতলা, আন্দোলনের নেতৃত্ব অনেকে দিয়েছেন, বড় বড় লিডার শেখ ফজলুল হক তারা ছিলেন, কিন্তু সত্যিকারভাবে কার্যকর নেতৃত্ব দুইটা লোক, একজন সাইফুল বারী মোহাম্মদ মিজানুর রহমান শহীদ এবং আরেকজন কামাল সিদ্দিকী। কামাল সিদ্দিকী ঢাকা হলের ছাদ থেকে এক ধারসে পাথর দিয়ে মনিয়ম খানের গাড়ির উপর ঢিল ছুটছে। আর সাইফ মিজান একেবারে আমাদের চোখের সামনে, এগুলো কিন্তু কয়েক হাত দূরে এখানে ঢিল দিচ্ছে গাড়ির উপরে। যে এই ছবিটা ইন্টেলিজেন্সের লোকেরা উঠাইয়া সব দিকে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এর ফলে আমরা যখন সিভিল সার্ভিস পরীক্ষা দিই, মিজান পরীক্ষা দিল, পাশ করলো, কেন্দ্রীয় সরকারে চাকরি পাওয়ার কথা, কিন্তু স্পেশাল ব্রাঞ্চ আটকে। এমএ পাশ করার আগেই চাকরি পেলেন মিজান। কর্মস্থল মতলব কলেজ, তৎকালীন কুমিল্লা। ইতিমধ্যেই বেরিয়ে গেছে তার লেখা অর্থনৈতিক অবতারণিকা, পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট অফ পাকিস্তান, ফলিত অর্থনীতি ও পাকিস্তানের অর্থনীতি, কারবার পদ্ধতি ও বাণিজ্যিক পত্র রচনা বইগুলো ছাত্রদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। কোনোটির ৩-৪টি সংস্করণ বেরিয়ে গেছে। এরপর অল্পদিনের জন্য তদানীন্তন ইউনাইটেড ব্যাংকের চাকুরি, কিন্তু চাকরি করতে পারলেন না মিজান। অবাঙালি বস বলল, বাংলায় নাম স্বাক্ষর করা চলবে না। মিজান বলল, বাংলা ছাড়া আর মাকে ছাড়া একই কথা, বাংলা আমার মায়ের ভাষা। চাকরি ছাড়লেন মিজান। এরপর ভাওয়াল বদরে আলম কলেজ, সেখান থেকে দিনাজপুর মহিলা কলেজ, সবশেষে ব্রাহ্মণবাড়িয়া কলেজ। কলেজের অন্যান্য শিক্ষকরা যখন খেলাধুলা বা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতেন, মিজান তখন ব্যস্ত থাকতেন ছাত্রদের সংগঠিত করার কাজে। তার একটাই চিন্তা, সব হবে স্বাধীন দেশে। আমরা কজন নবীর মাঝি হাল ধরেছি, শব্দ করে রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে। 1966-তে 6 দফা আন্দোলনে উত্তাল হলো দেশ। 1968-তে আগরতলা ষড়যন্ত্র মামলায় কারাবন্দী হলেন বঙ্গবন্ধু, আর মিজান হলেন দৃঢ় প্রতিজ্ঞ। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাদ নাহি পায়, ঘরবাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলা সীমানা সঠিক নাই। সিএসএস পরীক্ষার জন্য তৈরি হচ্ছিলেন মিজান। বাঙালি ছেলেরা নাকি সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসে ভালো করে না। মনস্তাত্ত্বিক, লিখিত, মৌখিক সবকটি পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বপূর্ণ ফলাফল করলেন মিজান, কিন্তু চাকরি মিলল না। জানা গেল গোয়েন্দা রিপোর্ট ভালো না। সমাবর্তন অনুষ্ঠানে মনিয়ম খাঁকে লক্ষ্য করে ইট ছোঁড়ার দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে আছে। সিএসএস এর পাশাপাশি ইপিসিএস পরীক্ষাও দিয়েছিলেন মিজান। চাকরি হলো ইপিসিএস এর। সেদিন 1968 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। প্রথম পোস্টিং খুলনায়, পদবি অ্যাডিশনাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার। চাকরিতে যোগদানের পরই সরকারের বিরুদ্ধে মামলা করলেন মিজান।
যে ব্যক্তি পুলিশ রিপোর্টের কারণে দেশদ্রোহিতার অপরাধে কেন্দ্রীয় সরকারের চাকরি পেল না, সে কি করে প্রাদেশিক সরকারের চাকরি পায়? তাহলে পাকিস্তান কি অখণ্ড দেশ নয়? তে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বাতিলের জন্য রুখে দাঁড়ালো সারা দেশ। মিছিলের পর মিছিলে ফেটে পড়ল ছাত্ররা। নিয়ম অনুযায়ী মিছিলে পুলিশের বাধা দেওয়ার কথা, কিন্তু মিজানের নিয়ন্ত্রণাধীন পুলিশরা তখন নির্বিঘ্নে মিছিল করাতে ব্যস্ত। হাজী মোহাম্মদ মহসিন রোডের একটা বাসায় থাকতেন মিজান, পাশে খুলনা চিড়িয়াখানা। মদনটাক পাখিরা নির্বিঘ্নে হেঁটে বেড়াত, হাঁটত হরিণ। ওদের পায়ে শৃঙ্খল ছিল না, কিন্তু মিজানের মনে হতো তার হাতে পায়ে যেন অসংখ্য শৃঙ্খল। সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাঁটি, বলো যত খাঁটি তার চেয়ে খাঁটি বাংলাদেশের মাটি রে আমার, বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি। 1969-এ মিজান বদলি হলেন পিরোজপুরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ও ট্রেজারি অফিসার হিসেবে। পিরোজপুরের জনতার সাথে মিশে গেলেন মিজান। সরকারি কর্মকর্তা, ছাত্র, শিক্ষক, যুবকদের সাথে খেলে, সাঁতার কেটে, নাটক করে হয়ে গেলেন সবার মিজান ভাই। এ যেন সরকারি কর্মকর্তা মিজান নয়, ঘরের ছেলে মিজান। ধন ধন বলো যত ধন দুনিয়াতে, হয় কি তুলনা বাংলার কারো সাথে? কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী, কত মহাজন। কত মার ধন মানিক রতন, কত জ্ঞানী গুণী, কত মহাজন। এনেছে আলোর সূর্য এখানে, আধারের পথ কাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। লিখলেন প্রবার, প্রতিবিম্ব, অনেক তারা স্বর। মিজানের লেখা প্রতিবিম্ব পিরোজপুরে মঞ্চস্থ হলো। উনি পিরোজপুরে এসেই ওখানকার অফিসারদের নিয়ে উনি একটা নাট্য সংগঠন করেন এবং সেখান থেকে ওনারা একটা নাটক মঞ্চস্থ করেন এবং বেশ একটা মহকুমার শহর বেশ তোলপাড় হয়ে গেছিল যে একটা নাটক হচ্ছে। তো আমরা সেই নাটকটা দেখলাম। সে সময় ও নাটকটা দেখার পরে আমার মনে হলো যে নাটকটা সম্পর্কে কিছু লিখি। তা আমি সুন্দর একটা সমালোচনা লিখলাম এবং সেটা ঢাকার একটি পত্রিকায় পাঠিয়ে দিলাম এবং মজার কাণ্ড, সে এক সপ্তাহের ভিতরে সেটা ছাপা হয়ে গেল। এটা ছাপা হবার পরে সাইদ মিজানুর রহমান একদিন আমাদের বাসায় আসলেন। উনি এমনিতে আমাদের বাসায় আসতেন আমার বাবার সাথে কথা বলার জন্য। আমি ওই দিন ওনার সাথে আরো ঘনিষ্ঠভাবে পরিচিত হই। উনি আমার সমালোচনাটার বেশ প্রশংসা করেন এবং বলেন যে তুমি লেখালেখি করো এবং তোরা নিজেরা নাটক করার চেষ্টা করো। আমরা সে সময় একটা নাট্য সংগঠন, আমরা নিজেরা যারা তরুণ তারা একটা নাটক সংগঠন ওখানে দাঁড় করে এবং সেখান থেকে আমরা কয়েকটি নাটক করি এবং সেগুলিতে উনি যথেষ্ট উৎসাহ দিতেন। শুরু হলো 69-এর গণ আন্দোলন। সেই অগ্নিঝরা দিনগুলোতে মিজান একটাই কথা বলতেন, বাংলাদেশ স্বাধীন হবে ঠিকই, তবে আমি হয়তো বেঁচে থাকবো না দেখার জন্য। প্রবল গণ আন্দোলনের মুখে 69-এ পদত্যাগ করল আইয়ুব, কিন্তু শান্তি পেল না বাঙালি। 1970-এর নভেম্বর মাসে জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনের দিন ধার্য করা হলো। বিপুল ভোটে জয়লাভ করল, কিন্তু ক্ষমতা পেল না আওয়ামী লীগ। অ্যাসেম্বলি ডেকে বাতিল করা হলো। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণের পর রণসাজে সাজল দেশ। কত তুমি রে কত শাখান দিয়েছে জীবন দেয়নি তোমার, কত তুমি রে কত শাখান দিয়েছে জীবন দেয়নি তোমার। রক্ত সহ্য পাতিয়া এখানে ঘুমাইছে পরিপাটি রে আমার বাংলাদেশের মাটি, আমার জন্মভূমির মাটি। মুক্তিযুদ্ধের জন্য যখন গোটা জাতি ব্যাকুল আগ্রহে ছিল, বিশেষত বঙ্গবন্ধুর 7 মার্চের আহ্বান এবং তার পরবর্তীতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর অঞ্চলে
সে সময় যারা প্রগতিশীল রাজনীতি করতেন, বিশেষ করে আওয়ামী লীগ এবং অন্যান্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদের ভিতরে কিন্তু এটা প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল যে বঙ্গবন্ধুর আহ্বান এবং স্বাধীনতার ঘোষণার প্রেক্ষিতে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া দরকার। 7ই মার্চের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের পরে আমরা পিরোজপুরে মহান মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রস্তুতি শুরু করি। 25শে মার্চ ঢাকায় পাকিস্তানি সেনাদের আক্রমণের প্রেক্ষিতে রাত 12টা 20 মিনিটে আমাদের এখানে ওয়াল SMS-এ আমরা সেই সংবাদটি পাই এবং 26 তারিখ সকালে মহকুমা প্রশাসকের সভাকক্ষে আমরা এক বৈঠক করি। সেই বৈঠকে সাহেব মিজানুর রহমান অত্যন্ত দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে বাংলাদেশের স্বাধীনতার জন্য যদি কাউকে রক্ত দিতে হয়, এমনকি প্রথম রক্ত দিতে হয়, আমি সেই রক্ত দিতে প্রস্তুত। সভায় সিদ্ধান্ত হলো পিরোজপুরে বাংলাদেশের অস্থায়ী সরকারের অনুকূলে একটি অফিস পরিচালিত হবে। প্রশাসনিক কাজকর্মে ব্যবহৃত হবে বাংলাদেশের সিল। এইসব কাজের সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া হলো সাইফ মিজানকে। পিরোজপুরের সর্বস্তরের জনগণের সহায়তায় মিজান গড়ে তুললেন মুক্তি ফৌজ। এরপরে আমার মনে আছে যে ওনার নেতৃত্বে আমরা প্রথম আমাদের ওই রাজারহাটেই আর কি পাহারা বসাইলাম রাত্রে। তখন আমাদের গায়ে এত জোশ ছিল যে আমরা সাধারণ লোহার রড দিয়ে বল্লম বানাই আর কি, যে বল্লম দিয়ে আমরা গানবোট আসবে, পাকিস্তানি আর্মির গানবোট আসবে, আমরা বল্লম দিয়ে, আমাদের তো আরও অস্ত্র নাই, ওই বল্লম দিয়ে আমরা নদীর পাড়ে পাড়ে পাহারা দিতাম। মনে আছে যে 3 ঘন্টা পর পর আমরা পাহারা শিফট চেঞ্জ করতাম। মিজান ভাই অনেক রাত্রে আমাদের সাথে থাকতেন, ঘুরতেন, আমাদের যথেষ্ট উৎসাহ দিয়েছেন। দিকে দিকে প্রতিরোধের আগুন ছড়িয়ে পড়ল। সংগঠিত কৃষকরা স্থানীয় অস্ত্রে সজ্জিত হয়ে শত্রুর মোকাবেলার জন্য অপেক্ষমান। দলে দলে তরুণ প্রশিক্ষণ গ্রহণ করছে। এসডিও অফিসের সামনের মাঠে ট্রেনিং নিত মুক্তিযোদ্ধারা। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। এই সময়ে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়া হলো নড়াইল, সাহেবভিলা সহ মিজানদের সমস্ত ঘরবাড়ি। সে আগুন আকাশ ছুঁল। এক বস্ত্রে বাড়ি ছাড়লেন মিজানের মা আর ভাই বোনেরা। উদ্বাস্তু হয়ে ছুটে বেড়াতে লাগলেন এক আশ্রয় থেকে অন্য আশ্রয়ে। মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দেয়া, জনমত সংগঠন, অস্ত্র, অর্থ, অন্যান্য রসদপত্র সংগ্রহ করে তা বিভিন্ন সেক্টরে যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের কাছে পাঠানোর নেতৃত্ব দিচ্ছিলেন মিজান। বাগেরহাট, খুলনা ও অন্যান্য অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সাথে রাখছিলেন নিয়মিত যোগাযোগ। প্রথাগত সরকারি কর্মচারীদের যে সরকারের প্রতি আনুগত্য থাকে, সেই আনুগত্য না রেখে জনমতের সঙ্গে একাত্ম হয়ে এবং বাস্তবতার সঙ্গে একাত্ম হয়ে তৎকালীন নেতৃবৃন্দকে নির্দ্বিধায় বললেন, অস্ত্র আমি দিয়ে দেব, অস্ত্রের চাবি আমার কাছে, ট্রেজারি আমার কাছে। উনি হঠাৎ বললেন যে এইভাবে তো অস্ত্র চারিদিকে চলে গেলে তো হবে না, অস্ত্রগুলোকে এক জায়গায় রাখতে হবে। উনি শিগগিরই একটা কিছু করা দরকার, এই অস্ত্র এক জায়গায় জমা করেন, আপনারা একটা ক্যাম্প তৈরি করেন। এবং ওনার উৎসাহী সাথে সাথেই ওই ট্রেজারির একটু দক্ষিণ দিকে আর কি সরকারি বয়েজ স্কুল, সেই বয়েজ স্কুলে প্রথম ক্যাম্প তৈরি হয়। আমি ওই ক্যাম্পে প্রশিক্ষণ নিতেছিলাম, তখন আমি এসএসসি পরীক্ষার্থী বছরে। তো আমাদের যে ক্যাম্প কমান্ডার ছিল মরম শফিজউদ্দিন আহমেদ, উনি এখন আর বেঁচে নাই, উনি ব্রিটিশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। উনি আমাদের সকলের সাথে পরিচয় করে দিলেন যে এই পিরোজপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাইফ মিজানুর রহমান, এবং আজকে যে রাইফেল দিয়ে তোমরা প্রশিক্ষণটা নিচ্ছ এটি ওনারই অবদান, কারণ উনি ম্যাজিস্ট্রেট এবং ট্রেজারি অফিসার হিসেবে দায়িত্ব পালনকালীন সময় আমাদেরকে ট্রেজারি থেকে এই রাইফেলগুলি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য, মুক্তিযুদ্ধ সংগঠিত করার জন্য এবং স্বাধীনতা অর্জনের জন্য আমাদের হাতে তুলে দিয়েছে। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে মেজর জিয়াউদ্দিন পিরোজপুরে এলেন। একটা লঞ্চে খাবার দাবার, ওষুধপত্র সংগ্রহ করে তাকে ভারতে যেতে সহায়তা করলেন মিজান। তখন আমরা 4-5 দিন এই 400 লোক নিয়ে ছিলাম, কোথাও তেমন একটা ভালো অবস্থা ছিল না। তো আমি যাওয়ার আগে ফয়জুর রহমান সাহেব, আমাদের আব্দুর রাজ্জাক সাহেব এবং মিজান সাহেব আমাকে ডাকলেন, ডেকে বললেন যে আপনারা তো
অর্থের খরচ বরচ অনেক হয়, আমাদের একটা স্পেশাল ফান্ড আছে, আমরা কিছু টাকা আপনাকে দিয়ে মুক্তিবাহিনীর কার্যক্রমে সাহায্য করতে চাই। তখন আমরা 20,000 টাকা দিলাম, এই টাকাটা আপনি কাজে লাগাবেন মুক্তিবাহিনী, কারণ আপনার তো অন্য কোনো সোর্স নেই আপনি আয় করবেন। আমরা জনগণের কাছ থেকে একটা পয়সা কখনো নেই, কোনো ব্যবসায়ীদের কাছ থেকেও না। আমাদের এই টাকাটা তখন খুব কাজে লাগে। 400 মুক্তিযোদ্ধা, 2টো লঞ্চের স্টাফ, ওদের খাওয়া দাওয়া, তেল সবই তো আমাদের নিতে হয়েছে। এবং মুক্তিযোদ্ধা কিংবা তখনকার এই যে মুক্তিকামী নেতৃত্ব কখনোই কিন্তু মানুষের উপর জোর জুলুম করে। এই যে ওরা যদি টাকাটা আমাকে না দিতেন তখন তাহলে খুব বেহাল অবস্থা হতো। মিজানের এক সাংবাদিক বন্ধু কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে ঢাকা আর চট্টগ্রামে হানাদারদের নির্মম অমানসিক নির্যাতনের আলোকচিত্রের নেগেটিভ নিয়ে এলেন মিজানের কাছে পিরোজপুরে। তিনি ভারতে যেতে চান, পাথেও নেই। টাকা সংগ্রহ করে দিলেন মিজান, যাবার ব্যবস্থা করে দিলেন। মিজান চেয়েছিলেন এই ছবিগুলো বিদেশের পত্রিকায় ছাপা হোক, বিদেশিরা জানুক বাংলাদেশে কি ঘটছে। যখন আকাশবাণী থেকে প্রচারিত হলো পাকিস্তানি হানাদারদের পৈশাচিক অত্যাচারের ছবি ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হয়েছে, তখন খুশিতে আত্মহারা হলেন মিজান। সমস্ত বিশ্ব দরবারকে নাড়া দিল ছবিগুলো। And in East Pakistan or Bangladesh, the hatred and some of the killing goes on. Officials there say reports that some minorities are being mistreated are just propaganda reports, although there is evidence to the contrary. And our correspondent, Ron Nessen, has sent us this report from Bangladesh, showing that the meaning of words like genocide and justice depend upon a point of view. এবার আর ইয়াহিয়া ধামাচাপা দিতে পারবে না। এত কিছুর মধ্যেও কিন্তু থেমে থাকেনি মিজানের ক্ষুরোধার লেখনী। সারাদিনের কাজ করে গভীর রাতে লিখতে বসতেন তিনি। লিখছেন বিশাল ক্যানভাসের নাটক ক্রান্তিকালের আকাশ, যে নাটকের সবকটা চরিত্রই রাজনৈতিক। 52 ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে নাটকের কাহিনী। এভাবেই কিন্তু পিরোজপুরে সেই সময়ে যা কল্পনাও কেউ করতে পারেনি এমন সাহসিকতার সঙ্গে তিনি মুক্তিযুদ্ধের প্রথম সোপান রচিত হওয়ার যে ঐতিহাসিক দায়িত্ব পালন করেছিলেন, তার প্রেক্ষিতেই কিন্তু পিরোজপুরে সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য মানুষ সাহস পেয়েছিল, অংশগ্রহণ করতে পেরেছিল। এই ঐতিহাসিক ভূমিকাটা তিনি পালন করেছিলেন। তিনি যে ভূমিকাটা পালন করেছিলেন সেটা নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ এবং এটি দেশপ্রেমের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। যুদ্ধের সময় কোনো মুক্তিযোদ্ধার কিন্তু কোনো ভয় ছিল না, তারা যে কোনো সময় দেশের জন্য মরার জন্য প্রস্তুত ছিল। এবং সাহেব মিজানুর রহমানও জানতেন যে তিনি যে কোনো মুহূর্তে শহীদ হতে পারেন বা যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন, কিন্তু সেই সাহসটা তার ছিল। উপমহাদেশের স্বাধীনতার ইতিহাসে যদি মাস্টারদা সূর্য সেন, যার নেতৃত্বে 1930 সালে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, এবং এই আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পিরোজপুরের যে অস্ত্রাগার থেকে অস্ত্র বের হয়ে আনা, এই দুটি ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটির সাথে আরেকটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইতোমধ্যে খান বাহাদুর আফজালের নেতৃত্বে পিরোজপুরে গজিয়ে উঠেছে শান্তি কমিটি আর রাজাকার বাহিনী। ভেতর থেকে তাদের খবর সরবরাহ করছে ওসি এসএসডি জব্বার, জিন্নাত আলী মুক্তার, মিজানের এমএলএসএস আতাহার। তারা খবর জানাতো খান মোহাম্মদ আফজালের কাছে। আফজাল সমস্ত খবর জানিয়ে দিত পাকিস্তানি হানাদারদের। মুক্তিবাহিনীকে সহযোগিতা করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে ট্রেজারির ৭৮ লাখ টাকা ও ২০২টা অস্ত্র মিজান তুলে দিলেন মুক্তিযোদ্ধাদের হাতে। কর্মচারীদের দিয়ে দিলেন ৬ মাসের অগ্রিম বেতন, যাতে যুদ্ধের সময় তাদের টাকা পয়সা খাবার দাবারের চিন্তা করতে না হয়। খান মোহাম্মদ আফজাল আর তার অনুসারীদের মাধ্যমে সমস্ত খবর চলে গেল বরিশাল আর্মি ক্যাম্পে। মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুত হয় হায়নারা। তারা বুঝতে পারে পিরোজপুরের প্রতিরোধ ভাঙতে না পারলে তা আরও বিস্তৃতি পাবে। কর্নেল আতিকের নেতৃত্বে এক বিরাট বাহিনী পাঠালো পিরোজপুরেও, সাথে ক্যাপ্টেন এজাজ। মে মাসের ৩ তারিখের দিকে তারা নদী ও বিমানপথে পিরোজপুর আক্রমণ করে। মরণপণ প্রতিরোধ গড়ে তোলে মিজান আর তার সাথীরা। শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি, অধিকৃত হল পিরোজপুর শহর। পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে ধরা পড়লেন মিজান আর তার সাথীরা। ক্রান্তিকালের আকাশে
মিজান তখন লিখেছেন 70-এর নির্বাচন পর্যন্ত। হয় কি মরণে ডাকিতে সন্তানে মাতঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। সেদিন 5 মে 1971 মিজানকে জিপের চাকায় বেঁধে মহকুমা শহর পিরোজপুরের এবড়োথেবড়ো রাস্তা দিয়ে ফুল স্পিডে জিপ চালিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় তাকে দাঁড় করানো হয় বলেশ্বরের তীরে। পিস কমিটির ভিতরে যুদ্ধ অপরাধী বর্তমানে এবং মানবতা বিরোধী শত্রু যারা ছিলেন তারা নানাভাবে ক্যাপ্টেন এজাজকে উত্ত্যক্ত করে এবং এই পর বলে যে স্যার এই লোক এরা জয় বাংলা স্লোগান দিয়েছে, এরা জয় বাংলা স্লোগান দিয়ে ট্রেজারি থেকে বন্দুক বের করে এদের হাতে দিয়েছে, সব রকমের সাহায্য সহযোগিতা এরা করেছে, এরা না থাকলে পরে এই অবস্থাটা আসতে পারত না। সাথে সাথে ক্যাপ্টেন এজাজ সুবেদার ডালিমকে বামাতে ইশারা দিয়ে বলে ভেজ দো। আমাদের পিরোজপুরের পশ্চিম দিকে বলেশ্বর নদী। সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ পূর্বে এই 3 জনকে পর গুলি করে নির্মমভাবে হত্যা করে। পাকিস্তানিরা তাকে বলে বল পাকিস্তান জিন্দাবাদ। মিজান সর্বশক্তি দিয়ে উচ্চারণ করে জয় বাংলা। যে চেতনাটা তিনি লালন করেছিলেন সেই চেতনার ব্যাপারে তিনি এত দৃঢ় ছিলেন যে তাকে পাকিস্তানের পক্ষে কথা বলাতে তো পারেনি, পাকিস্তানের তৎকালীন জান্তাদের মুখে তিনি চপেটাঘাত করার মতো দৃঢ়তার সঙ্গে তার আত্মবিশ্বাসের কথা বলে তখন যে মুক্তিযুদ্ধের সঞ্জীবনী স্লোগানটা ছিল সেই জয় বাংলাটিকে তিনি গগনবিদারী স্লোগান হিসেবে উচ্চারণ করার ভিতর থেকে তিনি আত্মপ্রমাদ গুণে ছিলেন যে যেটা বিশ্বাস করি আমি সেটাই বলছি। এটাকে পাকিস্তানিরা খুব ভালোভাবে নেয়নি, হানাদার বাহিনী এবং তাদের দোসররা। সে কারণেই নৃশংসতা এত বর্বরোচিত ছিল যে সেটা মনে করলেও মনে হবে যে এরা কি মানুষ ছিল না মানুষরূপী পশু ছিল। বুলেটে বুলেটে ঝাঁঝরা করে দেয়া হয় তার দেহ। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় বলেশ্বরের পানিতে। মিজানের মৃতদেহ আর পাওয়া যায়নি। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। 1942 সালের 31 ডিসেম্বর নড়াইলের সাহেব ভিলায় যে শিশুটির জন্ম হয়েছিল তার জীবনাবসান ঘটল 5 মে 1971। আমাদের পিরোজপুরের মুক্ত দিবস 8 ডিসেম্বর। এই সমস্ত দিনগুলো আমরা আর কিছু না পারলেও এদের প্রতি সম্মান জানাবার জন্য, এদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য, এদের অবদানকে তুলে ধরার জন্য আমরা নতুন প্রজন্মকে আহ্বান জানিয়ে যাচ্ছি যে দেশপ্রেম, দেশপ্রেমিক কাকে বলে সাইদ মিজানুর রহমান সহ অন্য যারা তাদের কাছ থেকে শিখতে হবে। যে পতাকা আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 30 লক্ষ শহীদের বিনিময়ে তুলে এনেছি, ছিনিয়ে এনেছি, সেই পতাকা প্রজন্ম থেকে প্রজন্ম আমরা ছড়িয়ে দেব, এটাই আমাদের অঙ্গীকার। রক্ত মাংসের দেহ একজন মানুষের নাও থাকতে পারে, নশ্বর হতে পারে, কিন্তু অবিনশ্বরতা থাকে তার কীর্তির মধ্য দিয়ে। যেমন আমাদের ইতিহাসের বরপুত্র যারা, আপনি সূর্য সেন থেকে শুরু করে ধারাবাহিকভাবে তার পূর্বের থেকেও যদি দেখেন, অনেকেই বেঁচে নাই, কিন্তু অনন্তকাল তারা বেঁচে থাকবে তাদের কীর্তির মধ্য দিয়ে।
এদেশের 56,000 বর্গমাইল এলাকায় কোথাও তার কবর হলো না। অথচ মিজান যেতে চাননি কোথাও এদেশ ছেড়ে, থাকতে চেয়েছিলেন এই বাংলায়। শৈশবে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে যে দীক্ষা নিয়েছিলেন মিজান, তা থেকে কখনোই বিচ্যুত হননি। জীবন বাজি রেখে কাজ করেছেন দেশের জন্য, নিজের জীবন দিয়ে ফিরিয়ে এনেছেন দেশ। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম, এই জীবনের দাম। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বর্তমান সরকার 1996 সালে সাইফ মিজানের নামে স্মারক ডাকটিকিট বের করে এবং 2014 সালে তাকে স্বাধীনতা পদকে ভূষিত করে।